ফুপু, আপু পালিয়েছে। রোজের মুখে এমন কথা শুনে সবাই অবাক হয়ে রোজের দিকে তাকিয়ে থাকে। মেয়ের পালিয়ে যাওয়ার কথা শুনে জেনি বেগম কি করবে ভেবে পায় না। কি বলিস রোজ, সব জায়গায় ঠিক করে দেখেছিস তো? দেখেছি ফুপু, সব জায়গায় দেখেছি, লিসা আপু কোথাও নেই। জেনি রান্নাঘর থেকে বের হয়ে সোজা কায়ের কাছে চলে যায়। জেনি কাইকে টেনে আড়ালে নিয়ে আসে। লিসা পালিয়েছে, সব জায়গায় খুঁজেছি, কোথাও দেখছি না। আজই বিয়ে আর আজই পালিয়ে গেল। কি বলছো কি এসব? বরযাত্রী আসবে, বেশিক্ষণ দেরি নেই। এখন তো আমি পালিয়েছে, কি করব? আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। তাই মাথায় হাত দিয়ে বসে পড়ে। জেনি পাশে দাঁড়িয়ে কাঁদছে। সিমিন কই? সিমিন সুলার ফারে রান্দে। তুমি এখন সিমিনতে কি করবে আলিসা না? বরযাত্রী আসতে আসতে জিমিন রেগে বউ সাজাও যাও, আমি আর কিছু হতে চাই না। তুমি লিসার বাপ, অল্লকে অত বড় করে ফ্লার বিয়ে হইব? আমি আমার নিতে পারবো না লিসার বাপ, আমার লিসার কইছে না। চুপ করো তুমি, তোমার সেমনি তো পালাইছে, তোমার সেমনিরে কেমনে খুঁজে আনবো? আমার মান সম্মান সব শেষ হয়ে যাইব। সিমিনি ফারে আমার মান সম্মান বাঁচাইতে, সিমিনের লগে বিয়া দিয়ে মইছে। জেনির কাছে জানো কায়ের কথা একটু ভালো লাগলো না। জেনি কাইকে ঝামটা মেরে ওখান থেকে চলে আসলো। পরিচয় দিয়ে নি, এই হলো আমাদের গল্পের নায়িকা জিমিন, বয়স 19। জিমিনের মা বাবা নেই, জিমিনের মা বাবা অনেক আগেই মারা গিয়েছেন। জিমিনের একটা ছোট বোন আছে। যখন জিমিনের বোন অনেক ছোট, 5 কি 6 বছর, তখন জিমিনের মা এবং জিমিনের বাবা মারা যান। কিভাবে মারা যান তা আমরা পরে জানতে পারবো। জিমিন এবং জিমিনের ছোট বোন তে তাদের চাচা চাচির কাছে থেকে বড় হয়। চাচা চাচি ভালোবাসে না বললেই চলে। চাচি ছোটবেলা থেকে জিমিনকে অত্যাচার করে, কেউ করে, কিন্তু জিমিনের কারণে থেকে বেশি একটু অত্যাচার করতে পারে না। আর জিমিনের চাচাতো বোন লিসার বিয়ে ছিল, কিন্তু হঠাৎ করে লিসা কার সাথে জানি পালিয়ে যায়। তাকে সারা বাড়ি খোঁজেও পাওয়া যাচ্ছে না। সে কথাই রোজে এসে জেনিকে বলে। জেনি হচ্ছে গিয়ে জিমিনের চাচি এবং কাই হচ্ছে গিয়ে জিমিনের চাচা। এরা হচ্ছে জিমিনের ছোট চাচা চাচি। জিমিন ঘোমটা দিয়ে বসে আছে, কাজে তার সামনে বসে আছে। কাজ থেকে বলছে খবর বলতে, কিন্তু জিমিন মুখ বুজে চুপচাপ কান্না করছে। জিমিন এখন পর্যন্ত তার দুলা ভাই এবং কি তার হবু স্বামীর চেহারা পর্যন্ত দেখেনি। জিমিনের পাশে কিশোরীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। এর বয়স 15, তে কান্না করছে। জিমিনের আসল ধরে কান্না করছে। জিমিন কিছু বলতে পারছে না তার বোনকে, কি বা করবে, কি বা বলবে। তার চাচা চাচির বিয়েতে কথা বলে যে তাকে আর আস্থা রাখবে না তার চাচা চাচি। বলো মা কবুল, তুমি কি এই বিয়েতে রাজি না? কবুল বলো মা। অপর পাশের মানুষটিও কবুল বলে দিল, নিঃসন্দেহে কবুল বলে দিল। তার কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, কিন্তু দ্বিধাদ্বন্দ্ব ছিল জিমিনের। সে যেন কবুল বলতেই পারছিল না। তার গলায় কবুল শব্দটা আটকে যাচ্ছিল। কবুল শব্দটা তার কাছে কাটার মতো বিচ্ছিল। বারবার মনে পড়ছিল এই বাড়ি থেকেও চলে গেলে তের কি হবে, দেখে তো ওরা শেষ করে দেবে। এবার চলে এলো জিমিনের বিদায়ের পালা। সবাই জিমিনকে বেঁধে দিতে ব্যস্ত, কিন্তু তে তো তার বোনকে ছাড়ছে না। তে তার বোনকে জড়িয়ে ধরে কান্না করছে। এমন কান্না হয়তো বা তে তার মা বাবার মৃত্যু তো করেনি, কিভাবে করবে? তের বাবা যখন মৃত্যু হয় তখন তে মাত্র 5 বছরের। তখন তে কিছুই বুঝতো না, কিন্তু এখন তো সে বুঝতে শিখেছে। তার বাবু যে তার কাছ থেকে চলে যাবে তো বুঝেছে। সে তার বাবুকে ছাড়ছে না। বাবুকে ছাড়লে যেন বাবু তার কাছে থেকে উধাও হয়ে যাবে। সে যেন অসহায় হয়ে যাবে। সে যেন তার চাচাচির কাছে বোঝা হয়ে যাবে। তার বাবুকে সে ছোট্ট করে জড়িয়ে ধরে, বাবুর আঁচল টেনে ধরে। বাবু যাচ্ছে, কেন যাচ্ছে? তাকে ছাড়া কেন যাচ্ছে? কেন বাবুর বিয়ে হচ্ছে? জিমিন থেকে শক্ত করে জড়িয়ে ধরে হু হু করে কান্না করে দেয়। জিমিনের শ্বশুর মিস্টার কিম নামজন জিমিনকে শক্ত করে ধরে। কান্না করে না মা, মেয়েদের বিয়ে করে অনেক হয়ে যেতেই হয়, এটাই নিয়ম, এটাই সমাজের নিয়ম, এটাই সৃষ্টিকর্তার নিয়ম। তুমি কান্না করো না। তে এবার জিমিনকে ছেড়ে আরএমকে ধরে। আপনারা আমার বাবুরে নিয়েন না, আমার বাবুর সারা আমার কেউ নাই। আমার বাবু গেলে আমার কি হবো? আমার বাবুরে আমার কাছে ধুয়ে যান না, মানে লয়ে যান, আমার বাবুর কাছে আমি থাকবো। যাবে তো মা, অবশ্যই যাবে, কেন যাবে না? বাবু শ্বশুর বাড়িতে তুমি বেড়াতে যাবে। এবার তার হাত জেনে শক্ত করে টেনে ধরে, যাতে সে জিমিনের কাছে না যেতে পারে। জিমিনেরও কিছু করার নেই, বিয়ে তো হয়ে গিয়েছে, শ্বশুর বাড়িতে যাওয়াই উচিত, যাওয়া তো লাগবেই। জিমিনকে একটি মেয়ে জিমিনের হাত ধরে নিয়ে যায়। মেয়েটা জিমিনকে গাড়িতে নিয়ে বসায়। এত বড় গাড়ি জিমিন জীবনেও দেখেনি। তে জিমিনকে জোরে ডাক দেয়, বাবু আমার ছেড়ে যাইস না বাবু, আমি তোরে নিতাম হতে, আমি তোরে নিতাম, তোর
কথা দিতেছি আমি তুই নিতাম আমি দুদিন পরে আসবো। বলতে বলতে গাড়ি চলা শুরু করে। দুই বোনের হাহাকারের কান্না যেন সবার বুকে বিচ্ছে। শুধু বিচ্ছে না, জেনি আর কাহের বুকে। তারা যেন আরো খুশি হচ্ছে। রেতা দেখতে যাচ্ছিল, কিন্তু আজ একটু অন্যরকম হয়ে গেল। এত বড় লোক বাড়ি তার মেয়ের কপালে সইল না, মেয়েটা পালিয়ে গেল। তুচ্ছে কি অযথা বেড়ে। তারপরও তে আর জিমিনের এরকম ধ্বংস দেখে তাদের খুবই ভালো লাগছে। জিমিন গাড়িতে বসে কাঁদছে, কেউ তাকে দেখছে না, কেই বা দেখবে। তার সাথে যার বিয়ে হয়েছে তাকে তখন তো সে দেখেনি, তো কবর পড়াটাই শুনেছে, তার কণ্ঠটুকু শুনেছে, আর কিছু সে দেখেনি, আর কিছু সে শোনেনি। সে যতক্ষণ কান্না করেছে তার স্বামী নামের মানুষের তাকে কিছু জিজ্ঞাসা করেনি, কথাই তো হয়নি এখন পর্যন্ত তার সাথে। জিমিন এক হাত ঘোমটা দিয়ে বসে আছে, একটি রুমে বসে আছে। রুমটি খুবই সুন্দর করে সাজানো, দেখে বোঝা যাচ্ছে রুমে খুব পরিপাটি একজন মানুষ থাকেন। রুমটি ফুল দিয়ে সাজানো হয়েছে, কারণ আজকে এই রুমের মালিকের বিয়ে। অবশ্য বিয়েটা হওয়ার কথা ছিল এই ধুমধাম করে, কিন্তু হতে পারলো না, শুধু লিসাপুর জন্য। লিসাপু না পারলেই হতো, লিসাপু না পারলে হয়তো দেখে ছেড়ে জিমিনের এই পাশে আসতে হতো না। কিছুক্ষণের মধ্যে জিমিনের রুমে একটি মধ্যবয়স্ক মহিলা প্রবেশ করলেন। জিমিন মহিলাটি থেকে ঘোমটার আড়ালেই তাকিয়েছিল। মহিলাটি বেশ সুন্দর, খুবই সুন্দর। কোমর পর্যন্ত চুল মহিলাটি ধুল ধুল করছে। মহিলাটির চুল প্রথমে খোপা করা ছিল, রুমে প্রবেশ করার সাথে সাথে চুলটি খুলে গেল। জিমিন অবাক হয়ে তাকিয়ে আছে, এত সুন্দর মহিলা, কিন্তু এত সুন্দর কিভাবে? দেখতে তো মনে হয় খুবই সুন্দর। আচ্ছা কি হয় জিমিনের, কি হয়? কি বা হতে পারে? ননদ? দেখে মনে হয় না ননদ। মহিলাটি জিমিনের পাশে এসে বসে। জিমিনের হাত দুটো নিজের মুঠোয় নিয়ে বলে, আমি সবই জানি মা, তোমার শ্বশুরের কাছ থেকে সবই শুনেছি। আমি তোমার শাশুড়ি হই। ভাবছো সবকিছু জানার পরও কেন তোমাকে এ বাড়িতে নিয়ে আসলাম পুত্রবধূ করে? কারণ আমরা এটাও জানি তুমি কতটা সুন্দর, তুমি কতটা ভালো মনের মানুষ। তোমার বোন পালিয়েছে তো কি হয়েছে? সবাইকে এক নাকি? ভালো হয়েছে পালিয়েছে, আগে থেকে চরিত্র জানা হয়ে গেছে। বিয়ে করার পর যদি পালাতো তখন কি হতো? তখন তোমার ছেলেটা নিঃস্ব হয়ে যেত। শাশুড়ি মা কথা শুনে জিমিন একটু অবাকি হয়ে গেল। এত সুন্দর মহিলা শাশুড়ি মা হয় কি করে? মহিলাটি জিমিনের ঘোমটা সরিয়ে জিমিনের কপালে একটি চুমু দিয়ে বলে, আজ থেকে আমি তোমার মা, তুমি আমাকে মা বলে ডাকবে। আমার কোনো মেয়ে নেই, জানো তো জিমিন? বিয়ের অনেক বছর পর্যন্ত আমার কোনো সন্তান হচ্ছিল না। অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, শাশুড়ি মার কত কথা সহ্য করতে হয়েছে। শাশুড়ি মা তো চেয়েছিলেন তোমার শ্বশুরকে দ্বিতীয় বিয়ে করবেন, কিন্তু করাতে পারি। তোমার শ্বশুর যে আমাকে খুব ভালোবাসতেন। পারিবারিক ভাবে বিয়ে হলেও তোমার শ্বশুরের সাথে আমার সম্পর্কটা আলাদা ছিল, অনেক আগে থেকেই ছিল। যাই হোক সেসব কথা, অনেক কষ্ট করে তোমার হাজবেন্ড মানে আমার প্রথম পুত্র সন্তান আমার গর্ভে আসেন। খুবই খুশি হয়েছিলাম সেদিন, অনেক খুশি হয়েছিলাম। আল্লাহর কাছে আমি এটাই চাইতাম, যাতে আমার একটা পুত্র সন্তান হোক। পুত্র সন্তান হলেই হবে। পরে অনেক চেষ্টা করে আমি আরেকটা সন্তান নিই, ভেবেছিলাম সেটা মেয়ে হবে, কিন্তু সেটা চাকুক মানে তোমার ছোট দেবর। তুমি হয়তো তোমার ছোট দেবরকে দেখোনি, তাই না? জিমিন মাথা নাড়িয়ে না বলে, সত্যি সে তার দেবরকে দেখেনি। সে এই বাসার কাউকে দেখেনি, শুধু আরেমকে দেখেছিল। একদিন আরেম তাদের বাসায় গিয়েছিল, তখন জিমিন থেকে নাস্তা পানি দিয়েছিল, তখনই আরেমকে দেখেছিল। জিমিনের সাথে আরো কিছু কথা বলে সে চলে যায়। এরপরে জিমিন একা একা বসে থাকতে তার কোমর এবং তার ঘাড় ব্যথা হচ্ছিল। সে তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল কেউ যদি আসে, তাকে যদি ঘুমানোর অবস্থা দেখে ফেলে। যদিও তে আর জিমিন এত সময় জেগে থাকে না, অনেক আগেই ঘুমিয়ে পড়ে। কিন্তু এখন প্রায় ঘড়ি কাটে 12টা ছুঁই, 12টার বেশি বাজে হয়তো বা, ঠিক নেই। কারণ জিমিন আশেপাশে তাকিয়ে কোনো ঘড়ি দেখতে পায় না। জিমিনের ফোন নেই যে জিমিন ফোনে টাইম দেখবে। জিমিন সামনে দরজা দিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ, যখন থেকে কেউ আসছে না জিমিন মাথা এলিয়ে দেবে বালিশের সাথে। জিমিনের চোখে মাত্র ঘুম এসেছে, তখনই জিমিন শুনতে পায় কেউ দরজা খুলছে। দরজা খোলার শব্দ শুনতে পায়, সামনে তাকিয়ে দেখে কেউ একজন প্রবেশ করেছে ঘরে। জিমিন ধরপড়িয়ে বিছানায় উঠে বসে, ঘুমটা ঠিক করে নেয়। ঘুমটা আর লোকটিকে দেখে, লোকটি বেশ লম্বা, জিমিনের থেকে অনেক লম্বা, এই 6 ফুট। জিমিনকে পাত্তা না দিয়ে লোকটি কাবার থেকে তার জামা কাপড় বের করে সে চেঞ্জ করে আসে, এসে জিমিনের সামনে দাঁড়ায়। জিমিন তো অবাক হয়ে যায়। এমে যাও ফ্রেশ হয়ে আসো,
আর এভাবে সংসারে বসে আছো কেন? যাও তাড়াতাড়ি যাও, ঘামিয়ে পুরো একাকার হয়ে গেছে। জিমিন খাট থেকে নেমে দাঁড়িয়ে থাকে। আরে তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও ফ্রেশ হয়ে আসো। কি করবো ফ্রেশ হয়ে? কাবার্ডের ভিতরে কিছু থ্রি পিস আছে, ওখান থেকে কিছু একটা পরে আসো যাও। জিমিন কাবার্ড খুলে ওখান থেকে একটি থ্রি পিস নিয়ে ওয়াশরুমে চলে যায়, ফ্রেশ হয়ে আসে। ব্লু কালার একটি থ্রি পিস পরে এসে কারের সামনে দাঁড়িয়ে থাকে। হারে আসুক মেয়ে তো, তুমি তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? আমি সুগা বিছানা থেকে উঠে সোফায় যেয়ে বসে পড়ে। আমি সোফায় যেয়ে শুচ্ছি, তুমি খাটে শুয়ে পড়ো। আর হ্যাঁ, আমার কাছে ভালোবাসা যেতে আসো না, আমার ক্যারিয়ার আছে। আমি কাউকে বিয়ে করতে চাইনি, ভুল বোঝো না আমাকে। ভেবেছো কি লিসাকে ভালোবাসি বলে তোমার সাথে এমন করছি? আসলে এমনটা না, আমি কাউকে বিয়ে করতে চাইনি। আমার ক্যারিয়ার করবো, আমি আমার স্বপ্ন পূরণ করবো, কিন্তু মা বাবার চাপে আমি এখনই বিয়ে করে ফেলেছি। কেন ভাবছো আমার চাপে কেন বিয়ে করেছি? মাকে খুব ভালোবাসি, তাই মার কথা বিয়ে করেছি। আর এখন যদি মা পাগল বলো কোনো সমস্যা নেই, আমি মা পাগল। আর হ্যাঁ, এটা দুর্ঘটনা ভেবে ভুলে যাও। তোমাকে আমি খুব শীঘ্রই ডিভোর্স দিয়ে দেবো, সমস্যা নেই। এসব বেড়াজাল থেকে তুমি মুক্তি পেয়ে যাবে। ডিভোর্সের কথা শুনে জিমিন অনেক অবাক হয়ে যায়। সে তো এসব চায়নি, কেন বা বিয়ে হলো, কেনই বা দুদিন পর ডিভোর্স হয়ে যাবে? তার জীবনটা নিয়ে সবাইকে ছেলেখেলা করবে। অল্প বয়সে মাকে হারিয়েছে, ছোট বোনকে লালন পালন করে বড় করেছে, ছোট বোনটাকে অন্য বাড়ি ফেলে এসেছে, এখন এই বাড়ি এসে নিজের স্বামীর মুখে এসব কথা শুনছে। সব মেয়েদেরই একটি আশা থাকে, যে বাসঘর নিয়ে, যে বিয়ে নিয়ে, কিন্তু জীবনের কোনো আশাই নেই মনে হয়। জীবন কোনো মানুষই না, জীবনে কোনো হৃদয় নেই। সবাই জীবনের সাথে এমন করে কেন? জীবন কি মানুষ না? জীবন এসব ভাবতে ভাবতে শুয়ে পড়ে। পরিচয় দেওয়া যাক, মিস্টার মিনিয়ঙ্গি, বয়স 29, বাবার ব্যবসা সামলাচ্ছে। বাবার ব্যবসার পাশাপাশি নিজের ব্যবসা দাঁড় করানোর প্ল্যান করছে। একটি ছোট ভাই আছে, বয়স 25। ছোট ভাইটা খুব উশৃঙ্খল, মানে কাজে মন বসে না, পড়ালেখা করে না, কিছু করবে কে জানে। যাই হোক, মা বাবার প্রচুর ভালোবাসে, মা বাবার বড় সন্তান সে, বাবার প্রতি তার টান থাকতে আছে, তাই সে তার ছোট ভাইয়ের মতন হতে পারে না। সে ছোটবেলা থেকে খুব দায়িত্ববান, সে সবকিছু গুছিয়ে করে, কিন্তু তার আবার অনেক রাগ আছে, সবাইতে সেই রাগ দেখে না। সকালে মিষ্টি রোদ এসে জিমিনের মুখে পড়তে জিমিন উঠে পড়ে। এমনিতেই জিমিনের এত বেলা পর্যন্ত ঘুমানোর কোনো অভ্যাস নেই। চাচি সকাল সকাল ডেকে উঠাতো জিমিনকে, সব বাড়ির কাজ জিমিনকে করতে হতো, ডেকে দিয়ে করাতো, কিন্তু জিমিন ডেকে বসে রাখতো, বলতো তুই বসে থাক, আমি কাজগুলো করে দিচ্ছি। জিমিন ফ্রেশ হয়ে নিচে চলে যায়। নিচে গিয়ে শেষ দেখে কেউই ওঠেনি এখন পর্যন্ত। সে রান্নাঘর খুঁজতে খুঁজতে রান্নাঘর পেয়ে যায়। রান্নাঘরের চুলাটা কেমন অদ্ভুত, মানে মাটির চুলার মতন না, কাজ বসানো কেমন জানি একটা। হ্যাঁ, সে তো দেখেছিল একটা চুলা তার চাচির বাপের বাড়িতে। তার চাচির বাপের বাড়িতে সে একবার গিয়েছিল চাচির সাথে। জিমিন আবার উপরে চলে আসে, কারণ এ বাড়িতে এখন পর্যন্ত কেউ ওঠেনি। সে একলা একলা কি বা করবে। সে এসে আবার শুয়ে পড়ে। শুয়ে সে সুগাকে দেখতে থাকে, কি মায়াবী চেহারা, কি সুন্দর হাত গুটিয়ে ঘুমাচ্ছে। সোফাতে তার জায়গা হচ্ছে না, কারণ সোফা বেশ লম্বা, সোফা তার পা হচ্ছে না। খুব কষ্ট করে সোফা যে ঘুমাচ্ছে জিমিন বুঝতেই পারছে। জিমিন ভাবছে সে তো খাটো মানুষ, কালকে না হয় সেই সোফাতে ঘুমাবে, তার হয়ে যাবে। জিমিন সোফার দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। সে ভাবে এই মায়াবী মানুষটাকে ছেড়ে দিতে হবে, সমস্যা নেই, কালকে তো বিয়ে হলো, ছেড়ে বা দিবে, সমস্যা কি। কিন্তু জিমিনের আবার তের কথা মনে পড়ে, খুব করে মনে পড়ে কি করছে তার বোনটা, কাউকে কি খুব কেঁদেছে, সে তের কাছে চলে যাবে। জিমিনের চোখ লেগে আসে, কখন যে সে ঘুমিয়ে পড়ে তার টের পায় না। হঠাৎ করে তার দরজায় কেউ নক করে, সে উঠে যায়, সাথে সাথে সুগা উঠে যায়। সুগা উঠে ফ্রেশ হতে যায়, জিমিন দরজা খুলে দেয়। আবি আপনার আম্মাই ডাকে। জিমিন নিচে চলে যায়, নিচে গিয়ে দেখে জিন এবং আরিম সেখানেই বসে আছেন। জিন জিমিনকে হাতে এসে সেখানে ডাকেন। সবাই খাবার খেয়ে উঠে যায়, যে যার রুমে চলে যায়। সুগা নিজের কাজে চলে যায়। জিন একবার সুগাকে বলেছিল কালকে তো বিয়ে হলো, আজকে কেন অফিস যাবে। সুগা কোনো উত্তর না দিয়ে অফিস চলে যায়, কোনো কিছুই বলে না। এই প্রথম হয়তো বা সুগা তার মাকে অমান্য করেছে। বিকালবেলা জিমিন একা একা নিজের রুমে বসেছিল, তখন এই রুমে টোকা পড়ে।
দরজা খুলতেই দেখে তে সেখানে দাঁড়িয়ে আছে। জিমিন তো খুবই অবাক হয়, ভূত দেখার মতন ভয় পেয়ে যায়। তে এখানে কি করছে, এখানে কিভাবে এলো? কিরে তে, তুই এখানে কিভাবে এলি? কে এনেছে তোকে এখানে? দুলা ভাই নিয়ে এসেছে বুবু আমারে। দুলা ভাই আমার এখানে নামার দিয়ে আবার হ্যাঁ অফিসে গেছে না। সিদ্ধান্ত নেওয়া হয় তে এখন থেকে জিমিনের কাছেই থাকবে, এখানেই থাকবে। কেটে যায় কিছুদিন। তে এবং জাংকুক মানে জিমিনের দেবরের মাঝে আলাদা সম্পর্ক গড়ে উঠেছে, তা আমরা বুঝতে পেরেছি। সবাই বুঝতে পেরেছি। জিমিন অনেকবার বলেছে এই সম্পর্ক না করতে, কিন্তু তে আর জাংকুক শোনেনি। তে জাংকুককে অনেক ভালোবাসে, প্লাস জাংকুককে তে অনেক ভালোবাসে। জাংকুক জিমিনের হাত পা ধরেছে যাতে এসব কথা কাউকে না বলে, অথচ সে নিজে সবাইকে বলেছে। আরবকে, জিনকেও বলেছে। জিন আরব খুবই খুশি হয়েছে, কারণ সে তারাও চায় তে এখানে থাকুক। কেটে গেছে অনেকদিন, প্রায় 7-8 মাস। জিমিন আর সুগার মাঝে কোনো পরিবর্তন ঘটেনি। সুগার কাছে এখনো এই বিষয়টা একটা দুর্ঘটনা। সুগার জিমিনের সাথে সেদিনের পর থেকে বেশি একটা কথা বলেনি এবং দেখা হয়নি। সুগার তো কথাই বলে না জিমিনের সাথে। জিমিন যদিও সুগার সাথে একটু একটু কথা বলতে চায়, কিন্তু সুগার জিমিনকে এড়িয়ে চলে। সেদিন মিসেস জেনি কল দিয়েছিলেন জিমিনকে, বলে জিমিনের চাচা নাকি খুবই অসুস্থ, জিমিন যাতে তাকে দেখতে আসে। জিমিন সেটা সুগাকে বলে, সুগা কিছু বলে না, উঠে চলে যায়। তুমি না তোমার চাচাকে দেখতে যাবে ভাবছিলে? দেখে গিয়ে বলো রেডি হতে, তোমাদের কাছে ওই বাড়ি নিয়ে যাবো। তে জিমিন আর সুগা ওই বাড়িতে যায়, যে দেখে সত্যি সত্যি কাই অনেক অসুস্থ। জেনি বলে কাই নাকি অ্যাক্সিডেন্ট করেছে, তাই অবস্থা বেশি একটি ভালো না। তারপরে তে বিকালবেলা জিমিনকে নিয়ে তাদের তেঁতুল বাগানে যায়। সেখানে দেখতে পায় লিজন সুক দাঁড়িয়ে আছে। তো অনেক অবাক হয়ে যায়, সাথে জিমিনও। লিজন সুক জিমিনের হাত ধরে ধরে বলে, করতেছো কি লিজন সুক ভাইয়া? বুবুর হাত ছেড়ে দাও। তোর বুবুর হাত ছাড়ার মতো তো বড় এতে সারা করতেছি, মা হাত ছেড়ে দাও। এর মধ্যে সুগা এসে লিজন সুকের হাতে লাথি মেরে জিমিনকে নিজের কাছে নিয়ে আসে। জিমিন খুবই খুশি হয়, তার দুলা ভাই এসে তার আফারে বাঁচাইতে এসে। সুগা জিমিনের হাত ধরে টানতে টানতে গাড়িতে নিয়ে বসায় এবং তাকেও যে গাড়িতে গিয়ে বসতে বলে। যা ব্যাগপত্র ছিল সব গাড়িতে গিয়ে বসলো এবং জেরিকে বিদায় দিয়ে সুগা জিমিন আর তাকে নিয়ে চলে গেল তাদের বাড়িতে। গাড়ি এসে থামে সুগার বাসার সামনে। তে তো আগেই নেমে এক দৌড়ে বাসার ভেতর ঢুকে যায়। সুগা জিমিনের হাত ধরে টানতে টানতে বাসার ভেতর ঢুকিয়ে নিজের রুমে চলে যায়। রুমে নিয়ে গিয়ে সুগা জিমিনকে ঠেলে বিছানার উপর ফেলে দেয়। সুগা বলতে থাকে, কি ভেবেছো কিশোর তুমি? তোমাকে ডিভোর্স দেবো সেই সময় তুমি জানলো তার সাথে পোস্ট নষ্ট করে বেড়াবে, সেটা আমি মেনে নেবো না। আমি সুগা থাকতে তোমাকে আমি কখনো ডিভোর্স দেবো না, তোমাকে আমি আমার করে রাখবো। ভেবেছিলাম তোমাকে মুক্তি দিয়ে দেবো, তোমাকে ডিভোর্স দেবো, কিন্তু না, এখন আর তোমাকে কিছুই করবো না। জাস্ট দেখো তোমার সাথে কি করি। জান বলে সুগা জিমিনের উপর উঠে জিমিনকে কিস করতে থাকে। প্রায় 10 মিনিট পরে সুগা জিমিনকে ছাড়ে, তাও জিমিনের ঠোঁট রক্তে লাল হয়ে গেছে। জিমিন সুগাকে বাইট করছিল বেশি। সুগা একটানা জিমিনের পোশাক খুলে ফেলে এবং নিজেও আনড্রেস হয়ে যায়। জিমিনকে সুগা ভালো করে দেখতে থাকে। সুগা এবার জিমিনের সাথে ইন্টিমেট হতে শুরু করে। জিমিনের ফার্স্ট ইয়ার হওয়াতে জিমিন খুব ব্যথা পাচ্ছিল এবং জিমিনের ব্লাডিং হওয়া শুরু করে। সুগা তাতে কোনো পাত্তাই নেই। সুগা রাগ উঠেছে মানে সুগা যেমন চাই তাই করবে। সারা রাত সুগা জিমিনকে ঘুমাতে দেয় না। ওদিনের পর কেটে যায় প্রায় 2 বছর। 2 বছরের মধ্যে টেকুকের বিয়ে হয়ে যায়। দুজন মিলে একটি ছোট কন্যা শিশু হয়, যার নাম রাখা হয়েছে সুগি।